ভাবুন তো, হঠাৎ আপনার শহরে লকডাউন চলে আসে আর আপনাকে ঘরের ভিতর আটকে রাখা হয়। না ইন্টারনেট, না কোনো খবর, শুধু বাইরে ছড়িয়ে থাকা ভীতিকর নীরবতা। প্রথম দিন অলপ অদ্ভুত একটা অস্থিরতা থাকে, দ্বিতীয় দিন ভয় বাড়তে থাকে, আর চতুর্থ রাতে হঠাৎ দূর থেকে এক ভয়াবহ চিৎকার শোনা যায়। এরপর জমিনে পা ঘষে কেউ যেন ধীরে ধীরে আপনার বাড়ির বাইরে ঘুরছে, তার খসখস শব্দ শোনা যায়। আপনি সাহস করে জানলা থেকে তাকান, আর যা দেখেন তা দেখে রক্ত জমে যায়। কিছু লোক রাস্তার উপর অদ্ভুতভাবে হাঁটছে। তাদের চলাফেরা মানুষের মতো নয়, চোখে কিছুটা বুঝ নেই, শুধু ক্ষুধা আর হিংসা। সকালে যখন তুমি দরজা খুলবার সাহস জোগাও, তখন বাইরে রক্তের দাগ আর গভীর আঁচড় দেখতে পাও, যেন কেউ সারা রাত ধরে ভেতরে ঢুকবার চেষ্টা করছিল। তখনই সত্যটা সামনে আসে, একটা ভয়ঙ্কর ভাইরাস মানুষদের জম্বি বানাচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি এমন পরিস্থিতিতে পড়ো তাহলে কি করবে? দরজা খুলবে, নাকি নিঃশ্বাস ধরে চুপচাপ লুকিয়ে থাকবে? আর যদি কাঁটাখানি তোমার নাম করে আসে, তখনও কি বিশ্বাস করবে? আজকের গল্পটা এরকমই, যেখানে জম্বিদের আতঙ্ক শহরগুলোকে গিলে ফেলছে, আর সিদ্ধান্ত বাকি রইল, জিত হবে মানুষের নাকি ক্ষুধার মৃত্যু, সেটা তো দেখার। এখন গল্পটা এগিয়ে নিয়ে যাই। আমি যখন আমার ছোট্ট শান্ত শহরের দিকে তাকাই, কখনো ভাবিনি যে আমাদের শান্তিপূর্ণ জীবন এত তাড়াতাড়ি বদলে যাবে। এখানে সবাই হাসি খুশি, কোনো টেনশন ছাড়াই জীবন কাটাচ্ছিল, আর আমিও আমার স্ত্রী আর 2 বাচ্চা একদম সাধারণ একটা দিন কাটাচ্ছিলাম। কিন্তু তারপর খবর শুরু হলো নিউজে, একটা ভয়ঙ্কর ভাইরাস দ্রুত গোটা বিশ্বে ছড়াচ্ছে। সংবাদকর্মীরা বলছিলেন, যারা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে তারা অদ্ভুতভাবে আচরণ করছে, অন্যদের কাটছেড়া করে ওদের নিজ মতোই বানাচ্ছে, একদম জম্বিদের মতো। প্রথমে আমি একে গুরুত্বই দিইনি, ভাবলাম এটা শুধু একটা ছোটখাটো সংক্রমণ, কয়েকদিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, একে একে মানুষ মরতে শুরু করল। ডাক্তাররা ওষুধ খুঁজছিল, সরকার চেষ্টা করছিল, পুলিশ কড়াকড়ি বাড়াচ্ছিল, কিন্তু ভাইরাস থামার নামই নিচ্ছিল না। তারপর হঠাৎ ঘোষণা হলো যে আক্রান্ত এলাকাগুলোকে কোয়ারেন্টাইনে রাখা হবে, আর আমাদের টাউনও তার মধ্যে ছিল। ওই রাতেই সব কিছু পাল্টে গেল। অন্ধকার নামতেই আর্মির ট্রাক আমাদের টাউনে ঢুকে পড়ল। অস্ত্রধারী সৈনিকরা প্রতিটি গলিতে দাঁড়িয়ে গেল এবং মানুষদের তাদের নিজ নিজ বাড়িতে বন্ধ করে দিতে শুরু করল। হট্টগোল শুনে আমিও বাইরে এলাম। এরকম পরিবেশ আমি আগে কখনো দেখিনি। আমার ছেলে গুস্তাব ভয়ে আমার কাছে এসে জিজ্ঞেস করতে লাগলো, এটা সব কেন হচ্ছে? বিশেষ করে যখন রেডিও বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার কাছে স্পষ্ট কোনো উত্তর ছিল না, শুধু একটা অনুভূতি ছিল যে এই ভাইরাস আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। ধীরে ধীরে আমার সন্দেহ হতে লাগলো যে পুলিশ পুরো সত্যি বলছে না, এবং না, টিভি চ্যানেলগুলোতে এমন লাগছিল যেন সরকার জোর করেই আসল বিপদটা লুকিয়ে রাখছে, যাতে মানুষ বেশি ঘাবড়ায় না। আমি আমার পরিবারকে কঠোরভাবে বলেছিলাম ঘরের ভিতরেই থাকতে, কিন্তু সেই রাতে আবার বাইরে শোরগোল শুরু হয়ে গেল। কিছু মানুষ শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিল, সেনাবাহিনী তাদের বন্দুকের মুখে ফিরে যেতে বাধ্য করল। সেই মুহূর্তে বুঝতে পারলাম এই শহর থেকে বের হওয়া এখন অসম্ভব। পরের সকালে সেনারা বাড়ি বাড়ি ঘুরে তল্লাশি শুরু করল। সবাইকে জানানো হলো, যেটা আক্রান্ত হবে তাকে শহরে স্কুল ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, যেখানে তার চিকিৎসা চলছে। দিন গড়াতে লাগল। নিউজ চ্যানেল বারবার মানুষদের অনুরোধ করছিল সরকারকে সহযোগিতা করতে এবং বাড়ির বাইরে একদম না বের হতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এতদিন পরে এখনও আমাদের টাউনে একটিও আক্রান্ত দেখা যায়নি, তবুও কোয়ারেন্টাইন উঠানো হয়নি। এখন আমার মনে ভয় থেকে বেশি প্রশ্ন জাগছিল, যদি এখানে কোনো সংক্রমণই না থাকে তাহলে আমাদের কেন বন্দী করা হয়েছে? অবশেষে আমাদের থেকে কি লুকানো হচ্ছে? এদিকে আমি দেখি ক্যাসপারের নামে এক মানুষ তার গার্লফ্রেন্ড এনার কাছে বলছে, কিছুই হোক না কেন বাইরে যেও না। কিন্তু এনা একটুও শুনে না, কারণ ওকে যে কোনোভাবেই এই টাউনের বাইরে বের হতে হবে। এই নিয়েই তাদের দুজনের মধ্যে জোরালো ঝগড়া শুরু হয়। তাদের চিৎকার এত বেশি হয় যে আর্মির লোকগুলো তাদের ঘরের দরজায় এসে পৌঁছে যায়। তারা এনার কাছে কঠোর ভাষায় বলে যে সে সরকারের আদেশ ভঙ্গ করতে পারবে না, না হলে পরিণতি খুব খারাপ হবে। এটা শুনে কেস কোনোভাবে এনারে আর্মি থেকে বাঁচিয়ে ভিতরে নিয়ে আসে।
এবং ওকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু এখন আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে আর্মি যে কোনো মূল্যে কাউকে বাইরে যেতে দেবে না। তাই তারা পুরো ঘরটাকে পর্দা আর মোটা চাদর দিয়ে চারপাশ থেকে সিল করে দেয়। মানে লকডাউন এখন আগের চেয়ে অনেকটাই কঠোর হয়ে গিয়েছিল। আমিও এই কঠিন সময়ে যেভাবেই হোক নিজের পরিবারকে নিয়ে সময় কাটানোর চেষ্টা করি। পুরনো ভিডিও দেখে ভালো মুহূর্তগুলো মনে করি, আর এভাবেই 1 মাস চলে যায়। বাঁচার জন্য সেনাবাহিনী প্রতিটি বাড়ির সামনে রেশন আর পানি রেখে দেয়, যা এখন আমাদের বেঁচে থাকার শেষ কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সময় যত যাচ্ছে মানুষের রাগও তত বাড়ছে, কারণ আমাদের বাইরে পরিস্থিতি সম্পর্কে কিছুই জানা যাচ্ছিল না। যা কিছু খবর নিউজ চ্যানেল থেকে আসতো তাও বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমাদের টাউন বাইরের দুনিয়ার সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং মাঝে মাঝে বাইরে গুলির শব্দ শোনা যায়। প্রত্যেকবার আমরা সবাই ভয়ে কাঁপতাম, কারণ বুঝতে পারতাম না ওই গুলির শিকার কে হচ্ছে। ঠিক সেই সময়ে আমার বাড়ির বাইরে অদ্ভুত হুলস্থুল পড়ে। গুস্তাব চাদর থেকে একটু ছিদ্র করে বাইরে তাকায় আর দেখে অনেক সৈন্য সোনিয়ার বাড়িতে ঢুকছে। সে ছিল ওর গার্লফ্রেন্ড। চোখের পলকে ওরা সোনিয়ার বাবাকে ধরে নিয়ে চলে যায়। এটা দেখে গুস্তাব নিজেকে থামাতে পারে না আর বাইরে বেরোনোর চেষ্টা করে যাতে সোনিয়ার বাবাকে বাঁচাতে পারে। কিন্তু আমি ওকে থামিয়ে দেই। আমি ওকে বোঝাই যে এই মুহূর্তে নিজের পরিবারকে নিরাপদ রাখা বেশি জরুরি। আমি সোনিয়ার বাবার জন্য আমার পুরো পরিবারকে ঝুঁকিতে ফেলতে পারি না। আমার কথা শুনে ও থেমে যায়, কিন্তু আমি যেই ঘরে যাই ও সুযোগ নিয়ে টেন্ট ফাড়িয়ে চুপি চুপি বাড়ির বাইরে চলে যায়। বাইরে বেরিয়ে এসে সোনিয়ার বাড়িতে ঢুকে পড়ে। ভিতরে চক করে দেখে সোনিয়া তার মায়ের সাথে সুস্থ সলামত বসে আছে, কিন্তু তার মনেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, শেষমেশ সেনারা কাকে দূরে নিয়ে গেছে? লোকদের সাথে তারা কি করছে? এই প্রশ্নের উত্তর জানার জন্য সে ঠিক করে সেনাদের পেছনে পেছনে চলে যাবে আর তাদের ফলো করে স্কুলের ক্যাম্প পর্যন্ত পৌঁছে যায়। সেখানে সব ইনফেক্টেড মানুষদের বন্দি করে রাখা হয়েছিল। সে ধীরে ধীরে আর্মি ক্যাম্পের কাছে গিয়ে লুকিয়ে ভিতরে দেখে। সেখানে দৃশ্যটা ভীষণ ভীতিকর ছিল। সৈনিকরা অনেক মানুষকে দড়িতে বেঁধে বিল্ডিংয়ের ভিতরে নিয়ে যাচ্ছে। কিছু মানুষ জোরে চেঁচাচ্ছিল, কিন্তু কেউ তাদের কথা দেখছিল না, শুনছিল না। ক্যাম্পের এক কোণে অনেক লাশ জমা ছিল, পাহাড়ের মতো। সেটা দেখে তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। এখন সে বুঝতে পারে এই রোগটা কতটা ভয়ঙ্কর। তখনই তার চোখ পড়ে একটা বড় ট্রাকের ওপর, যা খানিকটা খোলা ছিল। সেটা দেখে আমি দেখি গুস্তাব ধীরে ধীরে ওই ট্রাকের কাছে যায়। সে চারপাশে তাকায়, কেউ তাকে দেখছে তো না। তারপর সাহস করে ট্রাকের দরজা খুলে দেয়, আর দরজা খুলতেই ভিতর থেকে একটা দেহ ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আওয়াজ শুনে সে আতঙ্কে পিছনে সরে যায়। ঠিক সেই সময় কিছু সৈনিক তার দিকে তাকাতে শুরু করে। হঠাৎ পুরো ক্যাম্পে সাইরেন বাজতে থাকে, লাল বাতি জ্বলতে শুরু করে, আর সে ভয় পেয়ে দৌড়ানো শুরু করে। সৈনিকরাও তার পেছনে দৌড় দেয়। সে পেছনে না দেখেই পুরো শক্তি দিয়ে দৌড়ায় আর কষ্ট করে ক্যাম্প থেকে দূরে চলে যায়। কিন্তু এই ভিড়ের মধ্যে কেউ লক্ষ্য করতে পারে না যে যেই ট্রাকের দরজা খোলা হয়েছিল তার ভিতরে কিছু নড়ছিল। পড়ে থাকা ওই দেহ ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর ট্রাক থেকে নামে চলে যায়। ও একটু দূরে গিয়ে দাঁড়ায় আর পেছন ঘুরে দেখে। ও মনে করে সব সৈনিক হঠাৎ ক্যাম্পের বিল্ডিংয়ের দিকে দৌড়ে যাচ্ছে, যেন সেখানে কিছু একটা খুব খারাপ হয়ে গেছে। শহরের মানুষজন ভাবতে শুরু করে হয়তো লকডাউন শেষ হতে চলেছে, কারণ অনেক আর্মি গাড়ি শহর থেকে বের হয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়ে চলে যায়। বাড়িতে পৌঁছে আমি একটা বিশ্রামের নিঃশ্বাস নিই, কারণ সে বাড়িতে ছিল না আর আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি ওকে জিজ্ঞেস করি সে কোথায় ছিল। তখন সে বলে যে সে আর্মি ক্যাম্পে গিয়েছিল এবং সেখানে অনেক ভয়ঙ্কর জিনিস দেখেছিল। সে বলে যে সৈনিকরা লোকজনকে বেঁধে নিয়ে যাচ্ছিল, বাইরে লাশের গাদা জমেছিল। এটা শুনে আমার চিন্তা আরও বেড়ে যায়। তখনই দরজায় কড়াকড়ি হয়। আমি দরজা খুলতেই সামনে সোনিয়া আর তার মা দাঁড়িয়ে থাকে। দুজনেই খুব ভীত। সোনিয়া বলে তার বাবাকে আর্মি নিয়ে গেছে, কারণ তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার মাও খুব দুর্বল দেখাচ্ছিল। পরিস্থিতি দেখে আমি তাদের ভিতরে ঢুকতে দিই, কিন্তু এলিকে এটা তার ভালো লাগে না। সে বলে এমন বিপজ্জনক সময়ে কাউকে বাড়িতে আনা ঠিক নয়।
তবুও আমি না বলতে পারি না। আরেকদিকে গস্তাব খুশি, কারণ এখন সোনিয়া তার সাথে আছে। কিছুক্ষণ পর সোনিয়া তাকে আলাদা করে নিয়ে ধীর স্বরে একটা ভয়ঙ্কর কথা বলে। সে বলে তার বাবা অসুস্থ হওয়ার পর হঠাৎ বদলে গিয়েছিলেন। তার আচরণ অদ্ভুত হয়ে গিয়েছিল, আর সে তার মাকে কামড়িয়েছিল। এটা শুনে সে স্তম্ভিত হয়ে যায়, কিন্তু সে সোনিয়াকে সামলায় এবং তাকে নিশ্চয়তা দেয় যে সে তার সাথে আছে। সে এটা আমার থেকে লুকিয়ে রাখে, কারণ সে ভয় পায় যে আমি হয়তো সোনিয়া আর তার মাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। ঠিক সেই সময় আমার বন্ধু ক্যাশ টাকা নিয়ে বাড়িতে আসে। সে খুব ঘাবড়িয়ে গেছে। সে বলে স্কুলের বিল্ডিংয়ে সৈন্যরা গুলি চালাচ্ছিল, কারণ সেখানে হঠাৎ কিছু মানুষ অন্যদের ওপর হামলা করতে শুরু করেছিল। এখন আমরা বুঝতে পারি যে রোগটা খুব দ্রুত ছড়াচ্ছে। আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিই যে বাড়িটা পুরোপুরি সুরক্ষিত করতে হবে। আমরা সবাই মিলে দরজা আর জানলা বন্ধ করি, কাঠের পাটাতন লাগাই যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। বাড়ির ভিতরে ভয় আর নীরবতা বিরাজ করে, সে পুরো ঝড়ের মতো ছেয়ে যায়। এদিকে সোনিয়া তার মায়ের হাতের ক্ষত দেখল, যা আগের চেয়ে বড় হয়ে চলেছে, কিন্তু সে কাউকে কিছু বলে না। ধীরে ধীরে রাত নামতে শুরু করে। গুস্তাব আর সোনিয়া উপরে উঠে জানলা থেকে বাইরে তাকায়। বাইরে কিছু লোক অদ্ভুতভাবে ঘোরাফেরা করছে। তাদের হাঁটা ধীর, টলমলানো আর অস্বাভাবিক। মনে হয় তারা আর মানুষ নয়, তারা কিছু অন্যরকম হয়ে গেছে। আমি দেখি গুস্তাব ঘরের আলো জ্বালিয়ে দেয়, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিচে দাঁড়ানো অনেক জম্বি ওই আলোয় মাথা ঘোরায়। তারা ধীরে ধীরে ওরা আমাদের বাড়ির দিকে এগোতে থাকে। এটা দেখে ওর মুখ ভয় থেকে সাদা হয়ে যায়। সোনিয়া সঙ্গে সঙ্গে লাইট বন্ধ করে দেয়, আর যেই মুহূর্তে অন্ধকার নামে জম্বিরা ফিরে যায়, তখনই আমরা বুঝতে পারি যে এসব জিনিস আলোতে আকৃষ্ট হয়। ঠিক তখনই দরজায় আবার কড়াকড়ি হয়। দরজা খুলতেই ক্যাসপারের গার্লফ্রেন্ড এনা ভিতরে ঢুকে পড়ে। সে কাঁপছে। সে বলে এখন পুরো শহর জম্বি দিয়ে ভরে গেছে, আর বাইরে যাবার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন স্পষ্ট হয়ে যায় যে আমাদের নিজেকেই নিজের জীবন বাঁচাতে হবে। পরের সকালে আমরা সবাই বসে প্ল্যান করি যে খাবার দাবার জিনিসগুলো খুব সাবধানে ব্যবহার করতে হবে। কিন্তু আমরা জানতাম না যে আসল কষ্ট এখন শুরু হতে চলেছে। পরের 2 দিন আমরা বাড়ির ভিতরেই আটকাই। বাইরে বের হওয়া এখন মরণ ডেকে আনার মতো হয়ে গেছে। খাবারও কমতে লাগছিল, তাই আমরা সবাই একটু একটু করে খেতে শুরু করি। এদিকে ছোট্ট মেগি আমার কাছে আসে। সে মন খারাপ করে বলে তার পালতু খরগোশটা সকাল থেকে মিলছে না। সে আমাকে তাকে খুঁজতে বলতে থাকে। আমি এক মুহূর্ত চুপ হয়ে যাই, কারণ সত্যিটা ছিল খাবারের অভাবে আমি আর ক্যাসপার ওই খরগোশটাকে খেয়ে ফেলেছি। কিন্তু আমি এই কথা আমার মেয়েকে বলতে পারতাম না। আমি হাসার চেষ্টা করি এবং বলি হয়তো ও বাইরে চলে গেছে, আর ওকে বলি সব ঠিক হয়ে গেলে আমি ওর জন্য অনেক খরগোশ নিয়ে আসব। ও একটু শান্ত হয়, কিন্তু ওর চোখে এখনও প্রশ্ন থাকে। এখন বাড়িতে খাবার প্রায় শেষ হয়ে এসেছে, তাই আমি আর ক্যাসপার সিদ্ধান্ত নেই বাইরে গিয়ে রেশন খুঁজে বের করতে হবে। আমরা দুজনে বন্দুক নিয়ে বাড়ি থেকে বের হই। বাইরে বের হলাম। বাইরের দৃশ্যটা একদম ভয়ঙ্কর ছিল। রাস্তা ফাঁকা, গাড়িগুলো ভাঙাচোরা, কিছু বাড়ির দরজা খোলা, চারিদিকে নীরবতা আর ভয়। আমরা ধীরে ধীরে আর্মি ক্যাম্পের দিকে এগোতে শুরু করলাম। সেখানে পৌঁছে দেখি ক্যাম্প পুরোপুরি ফাঁকা, না কোনো সৈন্য, না কোনো সরগর্মী। এখন বুঝতে পারছি এখানেও সব শেষ হয়ে গেছে। আমরা সামনে এগিয়ে যাই আর শহর থেকে বের হওয়ার রাস্তা খুঁজি, কিন্তু একটু দূরে গিয়ে দেখি মেইন রোড বড় বড় পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তা পুরোপুরি ব্লক। এখন এটা স্পষ্ট হয়ে গেল যে এই শহরটা চিরতরে সিল করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে আমরা কাছে একটা দোকানে যাই। ভেতরের দৃশ্যটা ধ্বংসের প্রমাণ দিচ্ছিল। তাক খালি, জিনিসপত্র মাটিতে ছড়ানো, সবকিছু আগেই লুটপাট হয়ে গেছে। তখনই আমরা এক মহিলাকে দেখি যিনি কিছু খাওয়ার জিনিস জোগাড় করছিলেন। তখনই দোকানের বাইরে অদ্ভুত একটা আওয়াজ আসে। ক্যাসপার ধীরে ধীরে দরজার দিকে এগোয়, কিন্তু যেই সে দরজার কাছে পৌঁছে হঠাৎ কেউ তাকে ভিতরের দিকে টেনে নিয়ে যায়। সবকিছু এত দ্রুত ঘটে যে আমি বুঝতেই পারি নাই।
আমি দৌড়ে এগিয়ে যাই এবং দেখি একটা জম্বি ক্যাসপারের উপর আক্রমণ করেছে। সে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু জম্বি তাকে কাঁধে জোরে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে আরও জম্বি ভিতরে ঢুকতে শুরু করে। আমি তৎক্ষণাৎ ক্যাসপারের গুলির বন্দুক তুলে নিই। ওই মহিলাকে ধরে বাইরে দৌড়াই দোকান থেকে। বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দিই যাতে তারা ভিতরে আটকা পড়ে। কিন্তু বাইরে দাঁড়িয়ে আমার শ্বাস দ্রুত হচ্ছিল, কারণ কিছুক্ষণের আগেই আমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছিলাম। আমি ওর থেকে খাবার চাই, কিন্তু সে কাঁদতে শুরু করে, বলে তার 2 ছোট বাচ্চা ঘরে ক্ষুধার্ত। যদি সে খাবারটা না নেয় তার বাচ্চারা মরবে। কিন্তু তখন আমার রাগ অনেক বেশি হয়ে গিয়েছিল। আমার মনে পড়ে ক্যাসপারের মৃত্যু, ওর শেষ মুহূর্তটা। আমি কিছু না শুনে ওর হাত থেকে সব খাবার ছিনিয়ে নিয়ে বাড়ির দিকে ফিরে আসি। আর বাড়ির ভিতর আরেকটা বড় ঘটনা ঘটে গেছে। সোনিয়ার মায়ের অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে যায় এবং কিছুক্ষণেই তার শ্বাস বন্ধ হয়ে যায়। এটা দেখে সোনিয়া ভেঙে পড়ে। সে জোর জোর করে কাঁদতে শুরু করে, কিন্তু গোস্তাখ তাকে সান্ত্বনা দেয়। দুজনে মিলে তার মায়ের দেহ কাপড় দিয়ে ঢেকে দেয়। ভাবতে থাকে পরে তাকে দাফন করবে। তখনই এলি গম্ভীর হয়ে ভিতরে আসে। সে বলে, ম্যাগি বাড়িতে নেই। এটা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়। গোস্তাখ আর এলি সঙ্গে সঙ্গে বাইরে দৌড়ায়। তারা পাগলের মতো ম্যাগিকে খুঁজতে শুরু করে। বাড়ির ভিতরে এখন শুধু সোনিয়া আর এনা থাকে, এবং তারা একদমই বুঝতে পারে না যে যেটা দেহ তারা মৃত ভাবছে সেটা ধীরে ধীরে সব কিছু বদলাচ্ছে। ওদিকে ম্যাগি তার পোষা খরগোশ খুঁজতে খুঁজতে একা একা রাস্তা ধরে ঘুরছে। ওর বাইরে কোনো ঝুঁকির একটা ছোঁয়াও নেই। হাঁটতে হাঁটতে হঠাৎ ওর পুরনো প্রতিবেশিনী দেখতে পায়। খুশি হয়ে এগিয়ে যায় ওর দিকে, কিন্তু ওই মেয়ে যখন মুখ ঘোরায়, ওর মুখ রক্তে ভরা আর চোখ একদম ফাঁকা। ম্যাগি জোরে চেঁচিয়ে ওঠে। ওর চিৎকার আমি দূর থেকে শুনতে পাই। আমি খাবার ঠেলে দিয়ে সব শক্তি দিয়ে ওর দিকে দৌড়াই। ঠিক তখন গোস্তাব আর এলিও এসে পৌঁছায়। গোস্তাব বেকায়দায় পড়ে না, ওই জম্বির উপরে আক্রমণ চালায়, বাজি মেরে ফেলে। কিন্তু আওয়াজ শোনার পর আরও বেশি জম্বি সেখানে এসে জমা হতে থাকে। আমি বন্দুক দিয়ে গুলি চালাই আর যেভাবে সম্ভব গোস্তাব আর এলিকে বাঁচাই। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। সেই জম্বি ম্যাগিকে কামড়ে ফেলেছে। সেটা দেখে আমার রুগ্ন কপালের শিহরণ জাগে। তবুও আমরা ম্যাগিকে তুলে নিয়ে দ্রুত বাড়ির দিকে দৌড়াই। তখনও আমরা জানি না এই কামড় সামনে কী ধরনের ঝড় বয়ে আনার সম্ভাবনা আছে। আমরা ম্যাগিকে বাড়ির ভিতরে নিয়ে যাই। সে যন্ত্রণা নিয়ে কাঁদছে। তার হাতে কামড়ের গাঢ় দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। এলি ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সে নিজেকে সামলে বারবার বলে যে সব ঠিক হয়ে যাবে। গুজতাব উপরে সোনিয়াকে ডাকে যাতে সে ফার্স্ট এড দিতে পারে। কিন্তু যতই সে ঘটার কাছে পৌঁছায়, ভিতরের দৃশ্য দেখে থমকে যায়। সোনিয়ার হাতে একটা ধারালো জিনিস থাকে আর তার মায়ের দেহ মাটিতে পড়ে থাকে। সোনিয়া খুব খারাপ করে কাঁদছে। সে বলে যে তার মা হঠাৎ উঠে বসে এবং জম্বি হয়ে তাদের ওপর হামলা করতে শুরু করে। নিজের বাঁচার উইহে তাকে নিজের মাকে মেরে ফেলতে হয়েছে। আর তারপর সে আরেকটা ভয়ঙ্কর কথা বলে, ওকে তার মা আগেই কেটে ফেলেছিল। এটা শুনে গুড্ডামের পা তলিয়ে গেল। ঠিক তখনই আমি নিচে দরজাটা মজবুত করে দিচ্ছিলাম যাতে বাইরের জম্বিরা ভিতরে না ঢুকতে পারে। তখনই পিছন থেকে হালকা একটা আওয়াজ শুনতে পাই। আমি ধীরে ধীরে ঘুরে দেখি এনা এখন পুরোপুরি বদলে গেছে। ওর অ্যারগুর এখন ভয়ঙ্কর, চোখ ফাঁকা আর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি যখন ওকে ওই অবস্থায় দেখি, তখন বুঝতে পারি ওকে আর বাঁচানো যাবে না। বাধ্য হয়ে আমি ওর উপর হামলা করি আর তাকে শেষ করে দিই। ওই মুহূর্তে আমার মুখ পাথরের মতো কঠিন হয়ে যায়, কারণ পরিস্থিতি আমাকে ভিতর থেকেই ক্রমশ কঠোর করে তুলছে। কিন্তু আসল ব্যথা তখনও বাকি ছিল। ম্যাগির অবস্থা ধীরে ধীরে বদলাতে শুরু করে। তার শরীর ঠান্ডা হতে থাকে, তার শ্বাস নিতে অদ্ভুত লাগে। আমি সব বুঝে যাই। আমি এলিকে আলাদা করে নিয়ে বলি যে ম্যাগিকে জম্বি হওয়ার আগে আটকাতে হবে, নইলে সে কাউকে আর ক্ষতি করতে পারে। এটা শুনে এলি ভেঙে পড়ে। সে জোরে করে মনা করে। সে তার মেয়েকে ছেড়ে যেতে রাজি হয় না,
সে ম্যাগিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই বাড়ির বাইরে শত শত জম্বি জমা হতে থাকে। তাদের কাছে রক্তের গন্ধ পৌঁছে গেছে। তারা দরজায় জোরে জোরে ঠেলা দিতে থাকে। আমি দ্রুত দ্রুত জানলাগুলো বন্ধ করি এবং দরজাটা ধরে আটকে রাখার চেষ্টা করি। তখন এলি ম্যাগিকে বুকে তুলে ঘরটির ভিতরে চলে যায় এবং ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। ছাদে গুজতাব আর সোনিয়া বাইরে ঝুঁকে দেখে যে চারদিকে জম্বিরা বাড়িটা ঘিরে ফেলেছে। এত জম্বি দেখে তাদের মাথা ঘুরে যায়। তখন গুজতাবের মনে পড়ে যে এই আলোটা দুইজন ছাদে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠতেই জম্বিদের নজর উপরের দিকে চলে যায়। এই সুযোগে তারা পেছন থেকে নিচে নামছে আর চুপচাপ বাড়ির বাইরে চলে যায়। আমি বেডরুমের দরজা খুলতেই দেখি এলি হার মেনে ফেলেছে। তার চোখে আর কোনো আশা নেই। ঠিক সেই মুহূর্তে ম্যাগি পুরোপুরি বদলে যায়। হঠাৎ সে এলির উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে কামড়ায়। আমি সব কিছু নিজের চোখে দেখছি, কিন্তু নিজের মেয়ের উপর গুলি চালাতে পারছি না। আমার হাত কাঁপতে শুরু করে। আমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ি। ধীরে ধীরে আমি বন্দুক নিচে নামাই। আমি আমার স্ত্রী আর মেয়েকে শেষবারের মতো দেখি আর ঠিক করি যে তাদের থেকে আলাদা থাকতে পারবো না। আমি নিজেকে তাদের সামনে ছেড়ে দিই আর ম্যাগি আমাকেও কামড়ে দেয়। এভাবেই আমার পুরো পরিবার শেষ হয়ে যায়। ওদিকে গুস্তাব আর সোনিয়া জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়। তারা থামছে না, অবিরত দৌড়াচ্ছে। তাদের জানা নেই সামনে কি হবে, তবে তারা জানে থামা মানেই মৃত্যু। কিছুটা দূরে গিয়ে তারা ফিরে তাকায়। তখনই শহর কোথা থেকে ভয়ানক বিস্ফোরণের শব্দ আসছে। আকাশে আগুনের শিখা উঠতে শুরু করে। সেনাবাহিনী পুরো শহরে বোমা ফেলে যাতে সংক্রমণ ছড়াতে না পারে। গুস্তাব আর সোনিয়া বুঝে যায় যদি তারা বাড়িতেই থাকতো আজ তারা বেঁচে থাকতো না। দুজনেই চুপচাপ জঙ্গলের ভিতরে এগিয়ে চলে। তাদের মুখে ভয় আছে, ক্লান্তিও আছে, কিন্তু এখন তাদের কাছে বেঁচে থাকার ছাড়া আর কোনো পথ নেই। আর এখান থেকেই তাদের এক নতুন অজানা যাত্রা শুরু হয়। এই ভয়ঙ্কর আর হৃদয় ভাঙানো মোড়ের সঙ্গে এই গল্প শেষ হয়। তো কেমন লাগলো আজকের জম্বি মুভিটা? অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমি ভিডিও অনেক দিন হলো আপলোড করি না। আমি যে ভিডিও বানানোর সময় পাচ্ছি না এটা একদমই না। আমি পাচ্ছি না আপনাদের সাপোর্ট। আপনারা একটু মোটিভেশন দিলেই আমারও ভিডিও বানাতে ভালো লাগে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাই বাই।